Dear students, this is your Farhad sir. Today I am with you. How are you all? Hope you all are fine with your parents. Today we are going to discuss about a very important topic, changing sentences. So, changing sentences: simple, complex, and compound. From structural point of view, a sentence can be divided into three types. তোমরা জানো যে অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার, কিন্তু গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার. So from structural point of view, a sentence can be divided into three types. They are simple, complex, and compound. Simple sentence, first of all, we should know the definition. The sentence having one or two subjects but one finite verb is called a simple sentence. You should always bear in mind this type of sentence must have one subject or two subjects and only one finite verb. Example number 1, Bangladesh is our motherland. If you look at the sentence carefully, you can see that there is one subject, Bangladesh, and is finite verb. So it is a simple sentence. Another example, the classes being over, the students went home. If you carefully look at the sentence, you will see the classes, one subject, and the students, another subject. So there are two subjects here, but one finite verb, went. তোমাদের মনে রাখতে হবে যে ফাইনাইট ভার্ব হলো এমন ভার্ব যে ভার্ব টেন্স গঠন করে, অর্থাৎ যে ভার্ব দেখলে তুমি বুঝতে পারবে যে এই বাক্যটা কোন টেন্সে আছে। এই ফাইনাইট ভার্ব কখনো একটা শব্দ দিয়ে গঠিত হতে পারে, কখনো একের অধিক শব্দ মিলে ফাইনাইট ভার্ব হতে পারে। আমি যদি তোমাদের একটা উদাহরণ দিয়ে দেই এখানে, যেমন আই অ্যাম ইওর টিচার, এখানে অ্যাম ফাইনাইট ভার্ব, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমি যদি বলি আই অ্যাম টিচিং ইউ, তাহলে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা আমরা বুঝতে পারছি অ্যাম টিচিং দেখে, এইজন্য অ্যাম টিচিং মিলে হয়েছে ফাইনাইট ভার্ব। আবার আমি যদি বলি আই হ্যাভ বিন টিচিং ইউ ফর 10 মিনিটস, তাহলে এখানে ফাইনাইট ভার্ব হলো হ্যাভ বিন টিচিং। তো আমরা দেখতে পাচ্ছি যে ফাইনাইট ভার্ব একটা ওয়ার্ড দিয়ে হতে পারে, আবার একটা বেশি ওয়ার্ড মিলে একত্রে হতে পারে। আমরা মনে রাখবো যে যে ওয়ার্ড দেখে, মানে যে ভার্ব দেখে আমরা টেন্স চিনতে পারবো, ওইটা ফাইনাইট। তাহলে একটা সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স আমরা সহজে চিনবো কিভাবে? যে বাক্যে একটা সাবজেক্ট থাকতে পারে অথবা দুইটা সাবজেক্ট থাকতে পারে, কিন্তু ফাইনাইট ভার্ব একটা থাকবে। এখানে অন্য কোনো ভার্ব থাকতে পারে, সেটা হতে পারে নন ফাইনাইট ভার্ব, কিন্তু মনে রাখতে হবে যে ফাইনাইট ভার্ব একটা। আরো সহজ করে যদি বলি যে বাক্যে একটা ফাইনাইট ভার্ব আছে, ওটাই সিম্পল সেন্টেন্স। এবার আমরা কমপ্লেক্স সেন্টেন্স দেখতে পাচ্ছি। তাহলে এখানে ডেফিনিশন আছে, দ্য সেন্টেন্স হ্যাভিং ওয়ান ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এন্ড ওয়ান ডিপেন্ডেন্ট ক্লজ joined together by a subordinating conjunction, a relative pronoun or a relative adverb is called a complex sentence. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে, একটা প্রিন্সিপাল ক্লজ মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর একটা সাবঅর্ডিনেট ক্লজ মানে ডিপেন্ডেন্ট ক্লজ। আর এই দুইটা ক্লজ যুক্ত থাকবে হয় একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা, একটা রিলেটিভ প্রোনাউন দ্বারা, অথবা একটা রিলেটিভ অ্যাডভার্ব দ্বারা যুক্ত থাকবে। তাহলে সিম্পল সেন্টেন্সে একটা ক্লজ বিশিষ্ট বাক্য, আর কমপ্লেক্স সেন্টেন্স হলো দুইটা ক্লজ বিশিষ্ট বাক্য। এখানে একটা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর একটা সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। আর এখানে অবশ্যই দুইটা ক্লজ যুক্ত থাকবে, হয় একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, না হয় একটা রিলেটিভ প্রোনাউন, অথবা একটা রিলেটিভ অ্যাডভার্ব দ্বারা। এখানে আমরা উদাহরণ দেখতে পাচ্ছি, ইফ উই শো রেসপেক্ট টু আদার্স দে অলসো উইল রেসপেক্ট আস। তাহলে এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি দুইটা ক্লজ আছে। প্রথম ক্লজটা ইফ উই শো রেসপেক্ট টু আদার্স, এটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ, আর পরেরটা দে অলসো উইল রেসপেক্ট আস, এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এই ক্লজটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারছে। যে ক্লজ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে সেটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দে অলসো উইল রেসপেক্ট আস। আর ইফ উই শো রেসপেক্ট টু আদার্স, এটা সম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পারে নাই, এটা প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভরশীল, এই কারণে এটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। আর এখানে একটা কনজাংশন আছে ইফ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ক্লজ আছে আর একটা কনজাংশন আছে।
আমরা এখানে আরেকটা জিনিস মনে রাখবো যে যদি সাবঅর্ডিনেট ক্লজ মানে ডিপেন্ডেন্ট ক্লজ বাক্যের শুরুতে থাকে তাহলে এই ক্লজ শেষে আমরা একটা কমা বসাবো। আর এই বাক্যটাকে আমরা যদি ঘুরিয়ে লিখি, এই প্রিন্সিপাল ক্লজটা আগে লিখি, তাহলে আমরা কমা বসাবো না। এখানে আমি যে উদাহরণটা দিয়েছি সেটা হলো যুক্ত হয়েছে ইফ দিয়ে, এটা একটা কনজাংশন। আমি যদি তোমাদের আরেকটা উদাহরণ দেখাই যে রিলেটিভ প্রোনাউন দিয়ে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স হয়, তাহলে দোজ হু ওয়ার্ক হার্ড ক্যান প্রসপার ইন লাইফ। তাহলে এখানে দেখতেছি হুটা হলো রিলেটিভ প্রোনাউন ব্যবহার করেছে। আবার রিলেটিভ অ্যাডভার্ব দিয়েও বাক্য হতে পারে যে ঢাকা ইজ দ্য সিটি হোয়ার অ্যাবাউট 2 crore পিপল লিভ। তাহলে হোয়ার এখানে রিলেটিভ অ্যাডভার্ব। আমরা কম্পাউন্ড সেন্টেন্সে চলে যাই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য সেন্টেন্স হ্যাভিং টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস জয়েন্ট টুগেদার বাই কোঅর্ডিনেটিং কনজাংশন ইজ কল্ড কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা ক্লজ থাকবে, দুইটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে প্রিন্সিপাল ক্লজ, আর এই ক্লজ দুটো যুক্ত থাকবে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা। তাহলে কমপ্লেক্স থেকে আমরা কম্পাউন্ডের যে পার্থক্যটা দেখতে পাচ্ছি সেটা হলো যে কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লজ ছিল, একটা প্রিন্সিপাল ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ, কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে দুইটাই প্রিন্সিপাল ক্লজ। আর কমপ্লেক্স সেন্টেন্সে যে কনজাংশন ছিল সেটা ছিল সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর এখানে যে কনজাংশনটা আছে সেটা হলো কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে আমরা একটা উদাহরণ যদি দেখি যে এখানে দে ওয়ার্কড হার্ড therefore they could prosper in life, তাহলে they worked hard প্রিন্সিপাল ক্লজ, therefore টা কোঅর্ডিনেটিং কনজাংশন, আর পরেরটা হলো they could prosper in life, এটা হলো আরেকটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে দুইটা প্রিন্সিপাল ক্লজ আমরা একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করেছি, আমাদের কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেছে। তো এখানে আমরা কম্পাউন্ড সেন্টেন্সের আরেকটা एग्जांपल দেখতে পাচ্ছি। Farhad maintains the rules of cleanliness and he can enjoy a sound health। এখানে আমরা দেখতে পাচ্ছি যে and হলো কনজাংশন, and হলো এখানে কনজাংশন, আর তাহলে Farhad maintains the rules of cleanliness এটা হলো প্রিন্সিপাল ক্লজ, আর he can enjoy a sound health এটা একটা প্রিন্সিপাল ক্লজ। এই দুইটা ক্লজ যুক্ত হয়েছে একটা কনজাংশন দ্বারা and দ্বারা, এটা কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বুঝতে পারছি। এবার নাও লেটস চেঞ্জ देम অ্যাকর্ডিং টু ডিরেকশনস। আমাদের পরীক্ষায় আসলে আসবে হলো যে একটা থেকে আরেকটা কিভাবে চেঞ্জ করতে হয়, সিম্পল থেকে কমপ্লেক্স বা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, ভাইস ভার্সা। তো এখানে আমরা প্রথমে কিছু রুল দেখে নেই, কমন কিছু রুল। প্রথমে আছে রুল 1 বাই প্লাস জিরান্ড। তাহলে জিরান্ডটা আমি যদি তোমাদের একটু বলে দেই যে জিরান্ড হলো ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি ইকুয়ালস টু নাউন, অর্থাৎ ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হওয়ার পরে এটা যদি নাউনের মতো বসে এটা হলো জিরান্ড। তাহলে আমরা একটা সিম্পল সেন্টেন্স লিখেছি, বাই রিডিং রেগুলারলি ইউ ক্যান ডু ওয়েল ইন দ্য এক্সামস। এটা একটা সিম্পল সেন্টেন্স, আমরা আগেই বলেছিলাম একটা সিম্পল সেন্টেন্স মানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এখানে ইউ ক্যান ডু ওয়েল ইন দ্য এক্সামস এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর বাই রিডিং রেগুলারলি এটা আমরা এক্সটেনশন বলছি, এক্সটেনশন। এখানে আমাদের স্ট্রাকচার আছে বাই প্লাস জিরান্ড। আর এটাকে আমরা যখন কমপ্লেক্স করছি তখন আমরা আমাদের করতে হবে যে দুইটা ক্লজ তৈরি করতে হবে। একটা ক্লজ প্রিন্সিপাল সেটা আছে এখানে ইউ ক্যান ডু ওয়েল ইন দ্য এক্সাম, আর এই এক্সটেনশনকে দিয়ে আমরা আরেকটা ক্লজ বানাবো যেটা সাবঅর্ডিনেট ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ যদি বাক্যের শুরুতে বসাই মনে রাখবো যে তাহলে আমরা প্রথমেই কনজাংশন ব্যবহার করব এবং এটা শেষে কমা ব্যবহার করব। তো আমরা এখানে ইফ কনজাংশনটা নিয়েছি, ইফ ইউ রিড রেগুলারলি কমা ইউ ক্যান ডু ওয়েল ইন দ্য এক্সামস। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা ক্লজ, ইফ ইউ রিড রেগুলারলি সাবঅর্ডিনেট ক্লজ, ইউ ক্যান ডু ওয়েল ইন দ্য এক্সামস প্রিন্সিপাল ক্লজ। ঠিক একইভাবে আমরা আবার কম্পাউন্ড করছি। কম্পাউন্ড যখন করব তখন আমরা মনে রাখবো যে আমরা সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে সাবজেক্ট আমরা বাদ দিয়ে দিই, কনজাংশন ইফ বাদ দিয়ে দিয়েছি, সাবজেক্ট বাদ। এবার আমরা মূল ভার্ব থেকে শুরু করব, রিড রেগুলারলি। এরপরে আমরা একটা কনজাংশন লিখব, কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে এন্ড লিখব, বাই প্লাস জিরান্ড থাকলে আমরা সবসময় এন্ড লিখব। এন্ড লেখার পরে পরবর্তী প্রিন্সিপাল ক্লজ যেটা আছে এটা হুবহু আমরা বসাবো, ইউ ক্যান ডু ওয়েল ইন দ্য এক্সামস।
তাহলে বাক্যটা হচ্ছে রিড রেগুলারলি এন্ড ইউ ক্যান ডু ওয়েল ইন দা এক্সামস। এবার আমরা আরেকটা উদাহরণ দেখছি, রুল 2 উইদাউট প্লাস জিরান্ড। আমরা বাই প্লাস জিরান্ড দেখেছি, এবার উইদাউট প্লাস জিরান্ড দেখব। সিম্পল, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ। তাহলে বাই প্লাস জিরান্ড থেকে এটা আলাদা হলো যে বাই প্লাস জিরান্ড দিয়ে যে এক্সটেনশনটা হয়, যে বাক্যটা হয়, এই বাক্যের শেষে না বোধক থাকে। তাহলে উইদাউট প্লাস জিরান্ড দিয়ে না বোধক থাকে আর বাই প্লাস জিরান্ড দিয়ে হা বোধক থাকে। তো এখানে উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, এটাকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে আমরা আনলেস দিয়ে শুরু করব। আনলেস, তারপরে আমরা একটা ক্লজ বানালাম, ইউ ওয়ার্ক হার্ড। ক্লজ হতে গেলে ক্লজ হলো ক্লজ ইজ এ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাভিং এ সাবজেক্ট এন্ড এ ফাইনাইট। তাহলে একটা ক্লজ হতে গেলে কি লাগবে? দুটো, একটা হলো আমার সাবজেক্ট লাগবে আর একটা ফাইনাইট ভার্ব লাগবে। তাহলে আমাকে মনে রাখতে হবে এখানে আমরা যেহেতু কমপ্লেক্স করব তাই আমরা আনলেস দিয়ে শুরু করেছি। এখানে আমরা ইফ দিয়েও শুরু করতে পারতাম, তবে ইফ দিলে এই অংশটা আমাকে না বোধক লিখতে হতো, যেমন ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড। আর আমরা যদি সরাসরি আনলেস দিয়ে দেই, মানে যদি না, তাহলে আর এখানে না বোধক করতে হবে না। তাহলে আনলেস ইউ ওয়ার্ক হার্ড, এরপরে কমা দিয়ে আমরা এখানে যে প্রিন্সিপাল ক্লজটা আছে ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ বসিয়ে দিলাম। তাহলে এখানে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। এবার আমরা এটাকে যদি কম্পাউন্ড করি আগেরটার মতোই, তাহলে সাবজেক্ট যেহেতু সেকেন্ড পারসন আমরা বাদ দিয়ে দিব, তাহলে মূল ভার্ব থেকে শুরু হবে ওয়ার্ক হার্ড। এবার আমরা কমা তুলে দিয়ে আমরা কনজাংশন চেঞ্জ করব। কনজাংশন হবে অর অথবা আদারওয়াইজ। আমরা অর লিখলে চলবে, আদারওয়াইজ লিখলে চলবে। এরপরে আমরা প্রিন্সিপাল ক্লজটা বসিয়ে দেব। তো বাক্যটা হলো ওয়ার্ক হার্ড অর ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ। আমরা রুল 3 প্রেজেন্ট পার্টিসিপল আরেকটা উদাহরণ দিচ্ছি। তাহলে সিম্পল, দ্য পিপল লিভিং ইন আওয়ার কান্ট্রি আর পিস লাভিং। তো এর আগে আমরা একটু বুঝে নিই যে প্রেজেন্ট পার্টিসিপলটা কি। প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি ইকুয়ালস টু অ্যাডজেক্টিভ। এর আগে আমরা দেখেছিলাম যে জিরান্ড হলো ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি সমান নাউন, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি সমান অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হবে। এগুলো মূলত নন ফাইনাইট ভার্ব। তাহলে দ্য পিপল লিভিং ইন আওয়ার কান্ট্রি, এখানে লিভিংটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। আর পিস লাভিং, এখানে আমরা দেখতে পাচ্ছি সিম্পল সেন্টেন্সের গঠন অনুসারে আমাদের একটা সাবজেক্ট আছে দ্য পিপল আর একটা ফাইনাইট ভার্ব আছে আর। সুতরাং এটা একটা সিম্পল সেন্টেন্স। এটাকে আমরা যদি কমপ্লেক্স করতে চাই তাহলে আমরা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে কমপ্লেক্স করব। অর্থাৎ আমরা এই প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে আমরা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করব। তাহলে আমরা সাবজেক্ট শুরুতে লিখব দ্য পিপল, এরপরে হু ব্যবহার করব, ব্যক্তির বদলে হু বসে সাবজেক্ট হিসাবে, তাহলে হু। এবার আমরা এটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করব, কারণ এই সিম্পল সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে। আমরা টেন্স পরিবর্তন করতে পারবো না, শুধু সেন্টেন্স পরিবর্তন করব। তাহলে দ্য পিপল হু লিভ ইন আওয়ার কান্ট্রি, তারপরে আর পিস লাভিং, এও সরল বসিয়ে দিব, কমপ্লেক্স হয়ে গেল। এবার এটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে আমরা লিখব যে মেনি পিপল লিভ ইন আওয়ার কান্ট্রি এন্ড দে আর পিস লাভিং। কারণ আমাদের দেশে এখানে তো কোনো এক্সাক্ট ফিগার দেওয়া নাই, কত লোক বাস করে সেটা দেওয়া নাই। বলা হয়েছে দ্য পিপল লিভিং ইন আওয়ার কান্ট্রি আর পিস লাভিং, আমাদের দেশে বসবাসকারী মানুষরা শান্তিপ্রিয়। তাহলে এখানে আমরা সব সময় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মূল বিষয় হলো আমরা অর্থ চেঞ্জ করতে পারবো না। অর্থাৎ সিম্পল সেন্টেন্সের যে অর্থ, কমপ্লেক্সে সেই অর্থ, কম্পাউন্ডে সেই অর্থ, আমরা শুধু সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করব। তাহলে আশা করি তোমরা মোটামুটি বুঝেছো। এবার একটু হোমওয়ার্ক দিয়ে দেই তোমাদের। নাও dear students, make 5 simple sentences of your own and transform them into complex and compound. তাহলে তোমরা নিজেরাই আমার এই দেখানো পথে 5টা সিম্পল সেন্টেন্স নিজেরা লিখবে এবং সেই 5টা সেন্টেন্সকে প্রত্যেকটাকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড বাক্যে রূপান্তর করবে। গুড বাই। আশা করি তোমরা ভালো থাকবে।